জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে, তোমরা যখন যেটা চাইবে। মা টিয়া, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। মা, আমি যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না। মারে দেখ, বাহিরে কেমন রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথে যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না কিন্তু। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিয়া তখন পাশের দোকানের ড্রাগনগুলো দেখছিল আর মাকে বলে, মা, এই যে দেখো, পাশের দোকানে ড্রাগনগুলো কত সুন্দর। ড্রাগনগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা। টিয়া, এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলেই কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি রে মা। এখন আমি তোকে কি করে ড্রাগন কিনে দিব বল? আর এই ড্রাগনগুলো তো দেখছি বাঘিনী বাবির। বাঘিনী বাবি তো টাকা ছাড়া আমাকে একটা ড্রাগনও দিবে না। এমনিতে আমার বাসা ভাড়াটা বাকি আছে। আয় বলে দেখি বাকিতে দেয় কি না। যদি দেয় তাহলে কিনে দিব, না হলে কিন্তু অন্য দিন। ভাগিনী ভাবি, আপনার ড্রাগনগুলো দেখতে তো খুব সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই, যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমাকে কিছু ড্রাগন দিতেন, পরে না হয় আমি টাকাটা দিয়ে দিব। এ কি বললি তুই শেফালি? বাকিতে ড্রাগন দিব? আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না। টাকা দে, তারপরে ড্রাগন দিব। আর তুই তো গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছিস, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না? যা, আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়। ভাগিনী ভাবি, আপনি তো সবই জানেন, টিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না ভাগিনী ভাবি, আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একেবারেই আপনাকে দিয়ে দিব। তোকে সময় দিব? একদমই না। তোকে সময় দিতে দিতে আজ 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, এখন আবার বাকিতে এসে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না তোদের? আজই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আমি ভালো ভাড়াটিয়ে দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব। তারপর শেফালি শিয়ালিনী ও টিয়া বাঘিনীর কথায় মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে, আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য ভাগিনী কাকিমা তোমাকে কত কত শোনালো। আমি আর ড্রাগন খেতে চাইবো না মা। ড্রাগন খেতে চেয়েছি বলেই তো ভাগিনী কাকিমা তোমাকে কত বকাঝকা করলো, আর বাড়ি থেকেও বের করে দিল। আমি আর কখনো ড্রাগন খেতে চাইবো না। তুই মন খারাপ করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছি, বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিব রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়িঘরও দেখছি না। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা? চল মা, আর একটু সামনে এগিয়ে যাই, গিয়ে দেখি কোনো বাড়িঘর খুঁজে পাই কি না। ও মা, আমার জন্য কষ্ট হচ্ছে, আমি আর পারছি না।
আমার অনেক ক্ষুধাও পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, আশেপাশে কোথাও কোনো ভারী গরু দেখছি না। দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা রাখ রে মা। মা দেখো না, গাছে একটা ড্রাগনের মতো ফল ধরে আছে। চলো না মা, গিয়ে দেখি এটা কি ফল। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আমাকে ফলটা পেড়ে দাও না মা। এ কি কাণ্ড, লেবু গাছে ড্রাগন ফল ধরেছে! সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দেখ মা, লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে। দাঁড়া, আমি এক্ষুনি তোকে ড্রাগন ফলটি পেড়ে দিচ্ছি। ও মা, লেবু গাছে ড্রাগন ফল! ড্রাগন ফলটি দেখতে কি সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গাছ থেকে ড্রাগন ফলটি পেড়ে দাও না মা। এরপর শেফা ড্রাগন ফলটি ছুঁতেই ড্রাগন ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, ড্রাগন ফল থেকে কি সুন্দর পরি বেরিয়ে আসলো। এ কি পরী, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সবকিছু খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি কত সুন্দর। আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমার অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর ড্রাগন ফলের গাছ! এত সুন্দর ড্রাগন ফল দেখে তো আমার অনেক ক্ষুধাও লেগে গেছে। যাই, আমি বরং কিছু ড্রাগন ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে বাহ, ড্রাগন ফুল দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ছিল। এরপর আমি ড্রাগন খেয়ে ছাল ফেলার সময় এক তান্ত্রিক বাবা মাথার উপরে পড়ে। কার এত বড় সাহস আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও তুই, এই পরি, তোর এত বড় সাহস আমার ধ্যান নষ্ট করার জন্য ঢিল মেরেছিস? না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে ঢিল মারিনি গো। আমি তো পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি, আর ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার উপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়াল করিনি তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন। আমি ইচ্ছে করে কোনো কাজ করিনি। এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি, আর আমাকে সেই লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, কেউ যদি এই ড্রাগন ফলটি ছোঁয় তাহলে আমি এই ড্রাগন ফল থেকে বন্দিদশা থেকে মুক্ত হব। আজ তোমার কারণে আমি মুক্ত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ শেফা। ও এই ব্যাপার, পরি, এখন তুমি তোমার পরিরাজ্যে চলে যাও, না হলে এই দুষ্টতান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। তুমি অনেক ভালো শেফা, কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গহীন বনে কি করছো? তারপর শেফা পরীকে সব কথা খুলে বলে। না না, এটা ঠিক হয়নি তোমাদের সাথে। তোমাদের সাথে তো অনেক খারাপ হয়েছে। তোমার এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যেটা চাইবে তোমরা তখন সেটাই এই বাড়িতে পেয়ে যাবে। তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা যদি আজ আমাকে সাহায্য না করতে তাহলে আমিও আজ এই বন্দি দশা থেকে মুক্ত হতে পারতাম না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা দেখো, আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার ড্রাগন বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সবকিছু পেয়ে যাব, যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের উপর মুখ তুলে চেয়েছে। যাক, ভালোই হয়েছে। বাঘিনী ভাবে যদি আমাদেরকে তাড়িয়ে না দিত তাহলে আমরা এত সুন্দর ড্রাগন বাড়িতেও পেতাম না রে মা। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। কথা বলো, তুমি কথা বলো বেন। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না।
আজ আমি মুক্ত। আজ আমি এক অহংকারী মেয়ের অহংকার ভেঙে দিতে পেরেছি। মা, ও মা, আজকে আমাকে একটা দামি খেলনা বল কিনে দিবে কিন্তু। কেন রে মা, তোর তো অনেকগুলো খেলনা আছে। তাছাড়া তোর তো অনেক দামি দামি খেলনা বলও আছে। এত খেলনা বল দিয়ে তুই কি করবি মা? হ্যাঁ মা, আমার আরো খেলনা বল লাগবে। তুমি আমাকে একটা দামি খেলনা বল কিনে দাও, যাতে করে আমার বন্ধুদের থেকে আমার খেলনা বলটা সবচেয়ে দামি হয়। আচ্ছা ঠিক আছে, আজ তোকে আমি সবার থেকে দামি একটা বল দিব। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তারপর শেফা ঘরে চলে যায় আর আলমারি থেকে সোনার চকচকে একটা বল নিয়ে আসে। এই নে মা, এটা হলো পৃথিবীর সব থেকে দামি বল। এই রকম দামি বল এই বনের আর কারো নেই। এটা হলো সোনার বল। তবে মা, এই বলটাকে কিন্তু সাবধানে রাখবি, কারণ সোনার যে দাম, তাতে করে এটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এই বলটা আমাদের বংশের স্মৃতি। এটা না থাকলে যে আমাদের পরিবারে অন্ধকার নেমে আসবে রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি এই বলটাকে সাবধানেই রাখবো। এরপর টিয়া সোনার বল নিয়ে বাইরে খেলতে চলে যায়। এ কি, আমি কি দেখছি? এটা তো দেখছি একটা সোনার বল। এই টিয়া, তোর মা বুঝি তোকে একটা সোনার বল দিয়েছে? হ্যাঁ, আমার মা আমাকে সোনার বল দিয়েছে। আর শুন, তোরা কিন্তু ভুলেও আমার সোনার বলে হাত দিবি না, তাহলে তোদের শরীরের সব ময়লা আমার সোনার বলে লেগে যাবে। এই তো, এই মেয়েটাই মনে হয় অনেক অহংকারী। তার মানে ওর সাথেই আমার বন্ধুত্ব করতে হবে। যাই, আমি বরং এই মেয়েটার কাছে যাই। দেখেছিস জুমা, টিয়ার মনে কত অহংকার। ও কিনা ওর সোনার বলের জন্য আমাদেরকে অপমান করলো। চল জুমা, আমরা আর টিয়ার সাথে খেলা করব না। আচ্ছা ঠিক আছে, তোরা বরং চলে যা। তোদের মতো গরিব ভিখারিদের সাথে বন্ধুত্ব করা আমার মোটেও উচিত হয়নি। যাই বাবা, আমার বড্ড খিদা পেয়েছে, আমি বরং খেয়ে আসি। এই কথা বলে টিয়া যেই না চলে যেতে থাকে, তখনই টিয়ার সামনে একটা ব্যাঙ এসে দাঁড়ায়। দেখি, আমার এত সুন্দর বাগানে ব্যাঙ কোথা থেকে এলো? ইস, কি নোংরা রে বাবা! এই নোংরা ব্যাঙের স্পর্শে বাগানে সবকিছু নষ্ট হয়ে গেল। এই দারোয়ান আঙ্কেল নিশ্চয়ই কাজে ফাঁকি দিচ্ছে, তা না হলে এই নোংরা ব্যাঙটা বাগানে প্রবেশ করে কি করে? বাবাকে বলে আজকে দারোয়ানকে তাড়িয়ে দিব। শুনো অহংকারী মেয়ে, আমাকে তোমার বন্ধু বানাবে? আমি তোমার বন্ধু হতে চাই। আমাকে বন্ধু বানালে আমি সব সময় তোমাকে সাহায্য করব। সামান্য ব্যাঙ, তুই কি না আমাকে সাহায্য করবি? তাছাড়া তোর এই নোংরা শরীর দেখলি আমার শরীরটা শিরশির করে ওঠে। আর আমি কিনা তোকে আমার বন্ধু বানাবো? এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, চলে যা এখান থেকে, তা না হলে আমি কিন্তু তোর এমন অবস্থা করব, নিজের ব্যাঙ নামটাও ভুলে যাবি। ওরে বাবা রে, এই মেয়েটা তো শুধু অহংকারী নয়, প্রচন্ড বদমেজাজি। বাঁচতে চাইলে পালাই বাবা। এরপর ব্যাঙ সেখান থেকে চলে যায় আর টিয়াও ঘরে গিয়ে খাবার খায়। আর এইভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এখন থেকে আমি একা একাই খেলা করব, তবুও কোনো গরিব ভিখারি বন্ধুর সাথে খেলা করব না। আমি কি করলাম? বলটা কিনা কুয়োতে ফেলে দিলাম, এখন কি হবে? আমার মা তো আমাকে অনেক বকাঝকা করবে। আমার মা তো বলেছে এই বল হারিয়ে গেলে নাকি আমাদের পরিবারে অন্ধকার নেমে আসবে। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমাকে তুমি তোমার বন্ধু বানিয়ে নিবে, আর আমাকে তোমার টেবিলে বসে খেতে দিবে, তোমার বিছানায় শুতে দিবে, তবে আমি তোমার সোনার বল তুলে দিব। বলো, তুমি কি রাজি? না, আমি কিছুতেই রাজি হব না। আমি কিনা নোংরা ব্যাঙের সাথে এক ঘরে ঘুমাবো, একসাথে খাবো? তোমার এই শর্ত আমি মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাই। নোংরা ব্যাঙটা চলে যাচ্ছে, এইদিকে আমি কুয়া থেকে বলটা তুলতেও পারবো না। আমি বরং ব্যাঙের শর্তই মেনে নেই। ব্যাঙ, যেও না তুমি, আমি তোমার সব শর্ত মেনে নিব, তুমি আমাকে সাহায্য করো।
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার চোখ বন্ধ করো। এরপর টিয়া তার চোখ বন্ধ করলে ব্যাঙ তার জাদু দিয়ে কুয়ো থেকে বলটা তুলে আনে। এই নাও বন্ধু, তোমার সোনার বল। এখন তোমার বাড়ি চলো, আমার যে খুব খিদে পেয়েছে, আমি তোমার সাথে খাবার খাবো। টিয়া ব্যাঙের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যেতে থাকে। তারপর ব্যাঙও টিয়ার পেছন পেছন চলে যায়। এ কি রে মা, তোর সাথে এই ব্যাঙ এলো কেন? জানি না মা, এক্ষুনি ওকে ঘর থেকে বের করে দাও তো, যত সব নোংরা জিনিস আমাদের ঘরে এসেছে। না বন্ধু, তুমি আমাকে ঠকাতে পারো না, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তাহলে এখন তাড়িয়ে দিচ্ছ কেন? টিয়া তোমাকে ঠকিয়েছে মানে? এরপর ব্যাঙ শেফাকে সব কথা খুলে বলে। শোন রে মা, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, আর কথা দিয়ে কথা রাখতে হয়, তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যায় রে মা। তুই বরং ব্যাঙের সব শর্ত পালন কর। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো তাই হবে। ও মা, কত সুস্বাদু খাবার! অনেক দিন পর এত সুস্বাদু খাবার খেলাম। চলো বন্ধু, এখন শান্তিতে একটু ঘুমাতে যাই, তোমার ঘরে আমাকে নিয়ে যাও। তারপর টিয়া ব্যাঙকে তার ঘরে নিয়ে যায়। এরপর ব্যাঙ এক লাফ দিয়ে টিয়ার বিছানায় উঠে পড়ে। তোমার এত বড় সাহস! তোমার তো ঘরের এক কোনো ঘুমানোর কথা, তাহলে তুমি আমার বিছানায় উঠলে কেন? আমি তোমার যন্ত্রণা সহ্য করতে পারছি না আর। আরে, এই নোংরা ব্যাঙটা এইভাবে পড়ে আছে কেন? আর সাড়াও দিচ্ছে না কেন? তবে কি ব্যাঙটা মরে গেছে? আমি কি করলাম? অহংকারের কারণে আমি ব্যাঙটাকে মেরে ফেললাম। কথা বলো, তুমি কথা বলো ব্যাঙ। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, এখন থেকে তোমার সব কথা শুনবো। কথা বলো ব্যাঙ, একবার কথা বলো। আমি আর কখনো অহংকার করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও ব্যাঙ। আমি কি করলাম? আজ আমি মুক্ত। আজ আমি এক অহংকারী মেয়ের অহংকার ভেঙে দিতে পেরেছি, তাই আমি মুক্ত হয়ে গেছি। হা হা হা, আমার কি যে খুশি লাগছে। আরে, এইসব আমি কি দেখছি? আর তুমি ব্যাংক থেকে পড়ে হলে কি করে? তাহলে শোনো। ওরে বাবা রে, মরে গেলাম রে। জ্বরে যে আমার পুরো শরীরটাই পুড়ে যাচ্ছে। কেউ আমাকে একটু পানি দাও। পানি? তোকে আবার পানি দিব? ইস, শরীরে কি গন্ধ! এই দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আবার আমার বিছানায় শুয়ে আছিস? এক্ষুনি বের হয়ে যা বলছি। আমার কথায় সেই দিন সেই বুড়ি অনেক কষ্ট পায় আর বিছানা থেকে নেমে চলে যায়, কিন্তু যাওয়ার আগে আমাকে অভিশাপ দিয়ে যায়। তোর মনে বড্ড অহংকার, তা না হলে তুই অসুস্থ বুড়িকে এইভাবে তাড়িয়ে দিতে পারতি না। তোর অহংকারের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। এক্ষুনি তুই একটা ব্যাঙ হয়ে যাবি। তোর শরীরে থাকবে অনেক দুর্গন্ধ, যার ফলে কেউ তোর সাথে মিশবে না। তবে তুই যদি কোনোদিন কোনো অহংকারী মেয়ের অহংকার ভেঙে দিতে পারিস, তবেই তুই মুক্তি পাবি। তারপর সেই বুড়ি চলে যায়, আর আমিও ব্যাঙ হয়ে পথে পথে ঘুরে বেড়াই, আর চারদিকে ঘুরে অহংকারীদের অহংকার ভাঙানোর চেষ্টা করি। অবশেষে তোমার কাছে এসে আমি অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি। এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের সব কথা শুনতে পেয়েছি। শোনো পরি, কখনো অহংকার করা উচিত নয়, কেননা অহংকার হচ্ছে পতনের মূল।